নমস্কার বন্ধুরা। ভারতবর্ষের সংবিধান বিশ্বের দীর্ঘতম গণতন্ত্রের সংবিধান। তাই সংবিধানে কি আছে বলা, কটা তার পার্ট এবং প্রত্যেকটা পার্টে কি ধরনের অধিকারের কথা বলা হয়েছে, সেই নিয়ে আজ আমরা আমাদের এই ভিডিওটা বানালাম। কেন এই সংবিধানের প্রয়োজন, আগে এটা জানা দরকার। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে প্রথমেই তার একটা সংবিধানের প্রয়োজন হয়ে পড়েছিল। তার কারণ, ভারতবর্ষ থেকে ব্রিটিশ স্বাধীন করার পরে ভারতবর্ষ কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের পাস করা যে ইন্ডিয়ান অ্যাক্টগুলো, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে গ্রহণ করেছে, কিছু কিছু ক্ষেত্রে তা বর্জন করেছে। যেমন আমরা জানি ভারতবর্ষের নিজস্ব একটা সংবিধান আছে। সংবিধান সভা তৈরি করে, তাতে কমিটি তৈরি করে এবং সেই কমিটি বিভিন্ন প্রস্তাবনার মধ্যে একসাথে আলোচনা করে এই সংবিধান তৈরি করেছেন। যে সংবিধানের কমিটি তৈরি হয়েছিল সেই কমিটির প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এছাড়া এই কমিটিতে আরও অনেক সদস্য ছিলেন। সেই জ্ঞানীগুণী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার এই ভিডিও শুরু করলাম। কেমন লাগলো আমাকে বলবেন। আমি আশা করব আপনিও বুঝবেন যে ভারতবর্ষের সংবিধানে কী ধরনের অধিকারের কথা বলা হয়েছে। আমি তার ব্যাখ্যা করার চেষ্টা করছি মাত্র। আমি জানি এই স্বল্প পরিসর ভিডিওতে এত বড় জিনিসকে আলোচনা করা সম্ভব নয়, তবুও চেষ্টা করব যাতে এই সংবিধানের প্রস্তাবনা নিয়ে আমরা কিছু বলতে পারি। এই সংবিধানের যে মূল ভিত্তি, দ্য প্রিঅ্যাম্বল মানে প্রস্তাবনা, এই প্রস্তাবনায় কি বলা হলো? উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens, number one, justice, social, economical, and political liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote amongst them all fraternity, assuring the dignity of all individuals and the unity and integrity of the nation. এই কথাটার মধ্যে দিয়ে কি বলতে চাইলেন বাংলায় বলি। আমরা ভারতবাসী এই ভারতবর্ষকে সার্বভৌম সমাজতান্ত্রিক, সেকুলার, সেকুলার কথার অর্থ ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক রিপাবলিক তৈরি করতে চাই। এই সংবিধান তৈরির মূল উদ্দেশ্য প্রত্যেকের জাস্টিস, তার স্বাধীনতা, লিবার্টি, ইকুয়ালিটি মানে সাম্যতা, অ্যান্ড ফ্র্যাটার্নিটি আমরা দিতে চাই। তো এই বিষয়ে প্রথমে একটা জিনিস বলি যে
এই সংবিধানের মূল ভিত্তি মূলত তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে নিরপেক্ষ জুডিশিয়াল, আপনার বাক স্বাধীনতা মানে লিবার্টি, আর আপনি এবং একজন যে কোনো ব্যক্তি সবারই সমান অধিকার, অর্থাৎ ভারতবর্ষের সমস্ত মানুষ এই সংবিধানে সমান অধিকার পাবেন। এবার বলি, এই সংবিধানের মোট 12টা পার্ট আছে। 395 অর্থাৎ 395টা আর্টিকেল আছে। এর মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে সংবিধানের সিটিজেনশিপ মানে চ্যাপ্টার 2 মানে পার্ট 2 দ্বিতীয় অংশ সিটিজেনশিপ, যা নিয়ে অনেক বিতর্কিত কথাবার্তা ইদানিং সময় শোনা গেছে। আপনারা আমারও ভিডিও দেখেছেন, আগে আমিও বলেছি যে কিভাবে কি করা হয়েছে সংবিধানের মূল প্রস্তাবনার উপরে। আমি এই পোর্শনটা নেক্সট কোনো ভিডিওতে পুরোপুরি আলোচনা করব। আজকে আমরা সংবিধানের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস এইটার উপরই বেশি গুরুত্ব দেবো, এছাড়া অন্যগুলোও গুরুত্ব দেব। ফান্ডামেন্টাল রাইটের 13 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, ল ইনকনসিস্টেন্ট উইথ অর ডেরোগেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকার বিরোধী কোনো আইন বা কোনো, শুধু আইন বললে হবে না, কোনো নোটিশ বা কোনো সরকারি যদি কিছু পাস করা হয়, সরকারি যে কোনো কিছু নোটিশ, টেন্ডার বা যা খুশি যদি করা হয়, তাহলে সেটা বাতিল বলে গণ্য করা হবে। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর দ্য ল, অর্থাৎ আইনের চোখে সবাই সমান। কিন্তু এইখানেই একটা জটিলতা সৃষ্টি করেছে। সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে যেমন ইকুয়ালিটি বিফোর দ্য লয়ের কথা বলা হয়েছে, তেমনি এইটা কতটা করা যাবে। যেমন আপনি দেখুন, এখানেই এই 14 নম্বর অনুচ্ছেদের যদি ইকুয়ালিটি বিফোর দ্য লকে আমরা অ্যাকসেপ্ট করে নিই, মানে ভারতবর্ষের সমস্ত মানুষের সমান অধিকারকে যদি আমরা অ্যাকসেপ্ট করি, তাহলে যে আইনগুলো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবেদের জন্য তৈরি হয়েছে, মহিলা ও শিশুদের রক্ষা করার জন্য তৈরি হয়েছে, সেগুলোকে বাতিল করতে হয়। যার জন্যে 14 নম্বর অনুচ্ছেদের সঙ্গে আর একটা জুড়ে দেওয়া হলো, আরও 2-3টে ক্লজ জুড়ে দেওয়া হলো, এবং সেখানে এইগুলোকে বৈধ করা হলো। এবার আসি 15 নম্বর অনুচ্ছেদের কথা। প্রহিবিশন of discrimination on the ground of religion, race, caste, sex or place of birth। কেন এটা করা হলো? আপনারা জানেন, ভারতবর্ষে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মানুষ, স্পেশালি ধরুন আমি একটা যেমন জানি, অন্যরা আরও বেশি জানবেন, সেটা হচ্ছে অস্পৃশ্যতা চলে আসছিল।
বিভিন্ন শ্রেণীর মানুষকে, যেমন হরিজন, এটা আমি বলতে চেয়েছিলাম, এই হরিজন শ্রেণীকে নানানভাবে তাদের তাদের ওপরে তাদের ওপরে নানান রকম রেস্ট্রিকশান ছিল, সেইগুলো যাতে না হয় সেই জন্যে ভারতবর্ষের সংবিধান 15 নম্বর অনুচ্ছেদ তৈরি করল। এবার আসি ইকুয়াল অফ অপরচুনিটি ইন দ্য ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। কোনো পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি তোমায় তৈরি করতে হবে। এইখানেই কিন্তু আমার একটা বক্তব্য আছে। আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন প্রদেশের শাসক দল সবসময় নিজেদের লোককে ঢোকাবার জন্যে নানান রকমভাবে তাদের সুযোগ পাইয়ে দেন, কিন্তু যখনই সেটা আদালতে চ্যালেঞ্জ হয় তখনই সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায়, এবং আপনারা নিজেরাও দেখেছেন, বহুবার হয়েছে, বহু স্টেটে হয়েছে এবং এখনও হয়ে চলেছে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যে যখনই কেউ সরকারে আসবে সে কিন্তু ইচ্ছে করলেই ক্যাজুয়াল লেবার বলেও তার নিজের লোকেকে ঢোকাতে পারে না উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট। যদি অ্যাডভার্টাইজমেন্ট তুমি না করো, বহুদিন ক্যাজুয়াল লেবারদের ঢুকিয়ে দিলাম, আমার লোকেদের ঢুকিয়ে দিলাম, যেটা নর্মালি শাসক দল বা বিরোধী দল যখন তারা বিরোধী থাকে এসবগুলো করে থাকে, সেগুলো কিন্তু এইখানে আটকে যাবে যদি চ্যালেঞ্জ করে কেউ। এরপর আসি অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। একটু আগেই বলছিলাম অস্পৃশ্যতা, একে বন্ধ করার জন্যে এলো আর্টিকেল 17। তারপর আসি আর্টিকেল 18-এর কথা, অ্যাবলিশন অফ টাইটেল। জানেন আগেকার দিনে বহু লোক রাজা বাহাদুর বা ইত্যাদি ইংরেজদের বেশি রায় বাহাদুর, রাজা বাহাদুর এইসব উপাধিগুলোকে ইউজ করতেন, তাতে ইংরেজদের দেওয়া এইসব উপাধিগুলো ইউজ করতেন। এখনকারের এই সংবিধানের নিয়ম অনুযায়ী তা করা যায় না। সংবিধানের 19 নম্বর ধারা ভীষণ গুরুত্বপূর্ণ ধারা, প্রোটেকশন অফ সার্টেন রাইটস রিগার্ডিং দ্য ফ্রিডম অফ স্পিচ। আপনি ভারতবর্ষে যে কোনো জায়গায় নিজের বক্তব্য পেশ করতে পারেন, তবেটা ভীষণ কিন্তু জরুরি যে সেটা যেন কোনো বিশেষ সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে না দেয় বা কাউকে উত্তেজিত না করে আপনি যে কোনো সময় আপনার বক্তব্য দিতেই পারেন। আপনার মতামত প্রকাশের স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়েছে। এবার আসি 20 নম্বর ধারা, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ কনভিকশন অফ অফেন্স। আপনি কাউকে বিচার না করে তাকে সাজা দিতে পারেন না, এটা ভারতবর্ষের সংবিধানে 20 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে। তারপর আসি প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এই আর্টিকেল 21 ইজ আ পিলার, ওয়ান অফ দ্য পিলার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আপনার জীবন প্রোটেকশন, আপনার লাইফ এবং আপনার লিবার্টি প্রোটেক্ট করতে সরকার বাধ্য। এই রাইট টু লাইফ বা জীবনের অধিকার, এটার ব্যাখ্যা বিরাট। যেমন আমি একটার পর একটা সুপ্রিম কোর্টের দিচ্ছি, আপনাদের নজির দিচ্ছি। তার মধ্যে আছে একে গোপালন কেস, আছে মানেকা গান্ধী কেস, লাস্ট রাইট টু প্রাইভেসি, যেটা আপনি কিছুদিন আগে দেখলেন যে আপনার গোপন জিনিস বিভিন্ন কর্পোরেট সংস্থার কাছে ফাঁস হয়ে যাচ্ছিল, সুপ্রিম কোর্ট বলল এটা করা যাবে না, রাইট টু প্রাইভেসি এটা আমার অধিকার। রাইট এগেনস্ট হ্যান্ডকাফিং, কোনো আগে দেখতেন বিচারবন্দীদের সমস্ত
প্রকাশ্য রাস্তায় হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়া, তো এখন আর সেটা করা যাবে না বিশেষ কিছু কিছু ক্ষেত্রে। এরকম কতগুলো বিষয় আছে। রাইট এগেন্স্ট ফোন ট্যাপিং, আপনারা জানেন ফোন ট্যাপিং কেস ভারতবর্ষের বিখ্যাত কেস। ফোন ট্যাপিং কেস ভারতবর্ষের বিখ্যাত কেস। অর্থাৎ আপনি এই যে কথা আমার সাথে, আমি যেমন আপনাদের সঙ্গে কথা বলছি, বা আপনারা যদি কোনো কারোর সঙ্গে কথা বলেন ফোনে, তাকে ট্যাপ করা যায় না। কিন্তু যদি জাতীয় নিরাপত্তা বা কোনো রকম অপরাধমূলক কাজের সঙ্গে কেউ যুক্ত থাকে, সরকার যদি মনে করে, তাহলে বিশেষ কতগুলো ক্ষেত্রে বিশেষ কিছু পারমিশন নিয়ে, স্পেশালি হচ্ছে রাজ্যের ক্ষেত্রে হচ্ছে রাজ্যের মুখ্য সচিব, এবং কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবের পারমিশন নিয়ে তবেই এটা করতে হয়, না হলে করা যায় না। এরপর বলি আপনাদের একটা ভীষণ গুরুত্ব, রাইট টু এডুকেশন। এটা সংবিধান সংশোধন করে এই 21-এর অনুচ্ছেদটাকে ঢোকানো হয়েছে। প্রোটেকশন এগেনস্ট অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন ইন সার্টেন কেস। আপনাকে যদি কেউ কখনো অ্যারেস্ট করে, এটা সংবিধান বলে দিয়েছে যে আপনাকে 24 ঘন্টার মধ্যে, অ্যারেস্টের 24 ঘন্টার মধ্যে আপনাকে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের কাছে প্রডিউস করতে হবে, এবং আপনার যে আপনার যে অ্যারেস্ট হলেন, আপনি অ্যারেস্ট মেমো, এটা আপনার দুজন পরিচিত লোককে দিয়ে সই করাতে হবে, অর্থাৎ তারা আপনাকে জানলো, এবং 24 ঘন্টার মধ্যে আপনাকে আদালতে প্রডিউস করতে হবে। এরপরে আপনি ট্রানজিট রিমান্ড নিয়ে তাকে অন্য জায়গায় প্রডিউস করা যাবে। এরপর আসি রাইট এগেইনস্ট এক্সপ্লয়টেশন। প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস অ্যান্ড ফোর্স লেবার। এই যে শিশু পাচার বা জোর করে তাকে কাজে লাগানো, বিভিন্ন নোংরা পেশায় শিশুদের নিযুক্ত করা, এটা এক জাতের অপরাধ, সংবিধান তা স্বীকার করে নিয়েছে। প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরি, সংবিধানের 24তম অনুচ্ছেদ। 24তম অনুচ্ছেদে সংবিধানের বলা হচ্ছে যে কোনো শিশুকে কখনোই আপনার ফ্যাক্টরিতে লাগানো যাবে না, এটা সংবিধান বিরোধী। এরপর আসি ফ্রিডম অফ কনসাসনেস অ্যান্ড ফ্রি প্রফেশন প্র্যাকটিস অ্যান্ড প্রপাগেশন অফ রিলিজিয়ন। যে কোনো মানুষ আমাদের ভারতবর্ষে তাদের স্বাধীনতা আছে যে তারা তাদের ধর্ম প্রচার করতে পারে, অপরের ধর্মকে আঘাত না করে যে কেউ তার ধর্ম প্রচার করতে পারে। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, এবং সেই ধর্মের যে সাংস্কৃতিক যে সব অনুষ্ঠান হবে তা সে চালাতে পারে। ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্স ফর প্রমোশন অফ পার্টিকুলার রিলিজিয়ন, সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদ। এবার 28-এর অনুচ্ছেদটা আগে বলি। ফ্রিডম অফ অ্যাটেন্ডেন্স অ্যাট রিলিজিয়াস ইনস্ট্রাকশন অর রিলিজিয়াস ওয়ার্শিপ ইন সার্টেন এডুকেশনাল ইনস্টিটিউশন, ভীষণ গুরুত্বপূর্ণ। ফ্রিডম অফ অ্যাটেন্ডেন্স, আপনার অধিকার আছে আপনি কোনো স্কুলের বা রিলিজিয়াস ইনস্টিটিউশনের প্রেয়ারে অংশ নেওয়ার। এরপরে আসে সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদ, প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, যে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা। সংবিধানের 30 নম্বর ধারায় বলছে
right to minorities to establish and administer educational institution, অর্থাৎ যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো মাইনরিটির ভুক্ত, সেখানে তাদের ফ্রিডম আছে তাদের মতামত তাদের মধ্যে দিয়ে চালাবার। এইবার এই মাইনরিটিস নিয়ে রিসেন্ট একটা বিতর্ক হয়ে গেল। আপনারা জানেন এই মাইনরিটিস কথাটার ব্যাখ্যা আলাদা, নানান রকম ব্যাখ্যা আছে। যেমন ভাষাগত মাইনরিটি হতে পারে, ধর্মগত মাইনরিটি হতে পারে, এবং কোনো কোনো জায়গায় দেখা যায় যে কোনো কোনো ধর্ম সংখ্যায় বেশি, কোনো ধর্ম সংখ্যায় কম, আবার অন্য জায়গায় দেখা যায় সেই ধর্মটা সংখ্যায় বেশি, আবার আবার অন্য ধর্মটা সংখ্যায় কম। এই বিতর্ক কিন্তু থাকবে। লিঙ্গুইস্টিক মাইনরিটি এবং মাইনরিটি অন বিহাফ অফ রিলিজিয়ান বা রিলিজিয়াস মাইনরিটি, এই ব্যাখ্যাগুলো কিন্তু থাকবে। লিঙ্গুইস্টিক মাইনরিটি যেমন আমাদের এখানেই আছে, আপনারা দেখুন এখানে যেমন আমরা বাংলা ভাষাভাষীর লোক, আমরা যেমন সংখ্যাগরিষ্ঠ তেমনি হিন্দিভাষীরা সংখ্যালঘিষ্ঠ। তবে এখন আবার ঠিক অন্য স্টেটে যান, অন্য স্টেটে গেলে দেখা যাবে হিন্দিভাষীরা সংখ্যাগরিষ্ঠ, বাঙালিরা সংখ্যালঘিষ্ঠ, যদিও তারা সেখানে আছে। তেমনি এইভাবে কিন্তু এই মাইনরিটিসের ব্যাখ্যাটা আমার মনে হয় করা যেতেই পারে, শুধু ধর্মগত মাইনরিটিসটা ভাবলেই হবে না। এরপর বলি, এই অধিকারগুলো যদি আপনার, এরপরে একটা সংবিধানে আর একটা আর্টিকেল ছিল, সেটা হচ্ছে যে আর্টিকেল 21 রাইট টু আর্টিকেল 31 দ্যাট ইজ রাইট টু প্রপার্টি, সেটা কিন্তু পরবর্তীকালে রিপিল করা হয়েছে এবং সেটা আজকে সংবিধানের মৌলিক অধিকার না হয়ে এটা সাংবিধানিক অধিকার হয়েছে আর্টিকেল 300-এ। সেটা আবার সময়ে আমরা বলবো। এবার বলি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ এই ডাইরেক্ট সংবিধানের মৌলিক অধিকার যদি আপনার লঙ্ঘিত হয়, আপনি সোজা সুপ্রিম কোর্টে আর্টিকেল 32-তে মামলা করতে পারেন, আবার হাইকোর্টেও করতে পারেন। এই আর্টিকেল 226-এ আপনি হাইকোর্টে মামলা করতে পারেন, কিন্তু আর্টিকেল 226-এর সঙ্গে আর্টিকেল 32-র একটা ডিফারেন্স আছে। আর্টিকেল 32 হচ্ছে অনলি যদি আপনার সাংবিধানিক মৌলিক অধিকার যদি লঙ্ঘিত হয়, আপনি আর্টিকেল 32 ইউজ করতে পারেন। বহু কেস আর্টিকেল 32 আছে, এবং আজকে পিল, ভারতবর্ষের পিল মানে হচ্ছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা, যা ভারতবর্ষের একটা চেহারা পাল্টে দিয়েছে। V.R. কৃষ্ণ আয়ারের চেষ্টায় এটা ভারতবর্ষে এসেছিলেন, এবং সত্যি আজকে ভাবা যায় না যে কীভাবে এর স্প্রেড করে গেছে। যেমন V.R. কৃষ্ণ আয়ার কী করেছিলেন সেটা একটু আপনাদের বলি। তিহার জেলে একজনের জেল কর্তৃপক্ষ একজনের ওপর 3rd ডিগ্রি টর্চার চালাচ্ছে, মানে 3য় শ্রেণীর টর্চার, ভয়ঙ্কর অত্যাচার চলছে। পাশের সেল থেকে একজন আসামি তখন V.R. কৃষ্ণ আয়ারকে একটা চিঠি লিখল যে দিস থিংস আর হ্যাপেন, তোমার এই ঘটনাটাকে জানিয়ে তারা একটা চিঠি দিল। সেই চিঠিটাকেই V.R. কৃষ্ণ আয়ার বললেন এটাই রিট পিটিশন। যদিও সেখানে কোনো নিয়ম মানা হয়নি, যদিও কিছু করা হয়নি, কিন্তু উনি বললেন যে না, আমার কাছে সে কী চেয়েছে, বিচার চেয়েছে, তা আমি বিচার দিতে বাধ্য। তার যখন রাইট টু লাইফ ইজ আন্ডার অ্যাটাক, তার রাইট টু লাইফ যখন আঘাত করছে, আমি বাধ্য সেটাকে আবার ফিরিয়ে দিতে। এবং তিনি সঙ্গে সঙ্গে রুল জারি করলেন। ভারতবর্ষে শুরু হলো পিল। এর আগে এই যে লোকাস স্ট্যান্ডাই, অর্থাৎ আমার যে মামলা করার অধিকার, এই তত্ত্ব নিয়ে অনেকে বলতো, কিন্তু এই পিল আসার পরে অনেক ধারণা পাল্টে গেছে। এবার ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা বলবো। এটা সংবিধানের 4র্থতম ভাগে এটা বলা হয়েছে, পার্ট 4। সেখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপাল কন্টেন্ট ইন দিস রুল স্টেট টু সিকিউর দ্য সোশ্যাল অর্ডার ফর দ্য প্রমোশন ওয়েলফেয়ার অফ দ্য পিপল। 38 certain principles of the policy to be followed by the state,
ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড ভীষণ ইম্পর্টেন্ট। আজকে এই যে সাম্যের অধিকার এবং যে ফ্রি লিগাল এড আপনারা যেটা পেয়ে থাকেন, একজন আসামি যদি নিজে জেলের ভেতরে থাকাকালীন অবস্থায় যদি সে নিজের উকিলবাবু না দাঁড় করাতে পারেন, তাকে ফ্রি লিগাল এড সরকারি তরফ থেকে দেওয়া হয়। এটা কিন্তু আমাদের সংবিধানের অধিকার। অর্গানাইজেশন অফ ভিলেজ অ্যান্ড পঞ্চায়েত ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপর আসি রাইট টু ওয়ার্ক, টু এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস। আমার যে এডুকেশন যে পলিসি হবে তার উপরে এর বিরাট এফেক্ট আছে। প্রভিশন অফ জাস্ট অ্যান্ড হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক অ্যান্ড মেটার্নিটি রিলিফ ভীষণ ইম্পর্ট্যান্ট। এরপর বলি লিভিং ওয়েজেস ফর দ্য ওয়ার্কার, অর্থাৎ যারা আমাদের শ্রমিক শ্রেণী আছে তাদের জন্য এটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে তাদের একটা মিনিমাম ওয়েজেস দিতে হবে। তাদের এই মিনিমাম ওয়েজেসটা সরকার ঠিক করে, আপনারা জানেন এখন ওয়েজেস কত। এই যে অধিকার, একটা মানুষের বেঁচে থাকতে গেলে তাকে এত টাকা দিতে হবে, কিন্তু এইটা নিয়ে আবার একটা বক্তব্য আছে আমার। যদি লিভিং ওয়েজেস বা মিনিমাম ওয়েজেস অ্যাক্টকে সরকার মান্যতা দিত সব সরকার, তাহলে সরকারি অফিসে ক্যাজুয়াল কর্মীদের 8,000 10,000 টাকায় কীভাবে খাটানো হয়, সমানভাবে খাটানো হয়, এবং আপনারা নিজেরাও দেখেছেন এটা কিভাবে সম্ভব। সম কাজে সম বেতন বর্তমান সুপ্রিম কোর্টের বিখ্যাত রুলিং। আপনার যদি কাজ সমান হয় এবং আপনার বেতন কাঠামো সমান হতে হবে, এটা সংবিধানের অধিকার, ডাইরেক্ট স্টেট প্রিন্সিপালসের অধিকার, এটা কিন্তু সাংবিধানিক অধিকার, কিন্তু এটা কখনোই ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে পড়ে না। হ্যাঁ, এই যে রাইটটা সম কাজে সম অধিকার বর্তমান সুপ্রিম কোর্টের বিখ্যাত জাজমেন্ট, এর ওপরই ভিত্তি করে হয়েছে। পার্টিসিপেশনস অফ ওয়ার্কার ইন দ্য ম্যানেজমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ ভীষণ ইম্পর্টেন্ট। প্রমোশন অফ কোঅপারেটিভ সোসাইটিস, এইগুলো নানান জিনিসগুলো বলা আছে। আচ্ছা, আর একটা বলি, সংবিধানের 45তম অনুচ্ছেদ, এটা না বললেই নয়। আপনারা জানেন স্বল্প পরিসর ভিডিওয়ে মেন জিনিসগুলোকে আমি বলে যাওয়ার চেষ্টা করছি, কারণ সময়টা বড়ই কম। প্রভিশন ফর আর্লি চাইল্ডহুড অ্যান্ড দ্য এডুকেশন টু দ্য চিলড্রেন বিলো দ্য এজ অফ 6, 6 বছরের নিচে সমস্ত শিশুকে আপনাকে বিদ্যালয়ে পাঠাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, দেখুন এইখানে কিন্তু একটা 6 বছরের ওপর হলে কি হবে। এখন কিন্তু সরকার অনেক ক্ষেত্রে এটাকে বাড়িয়ে দিয়েছে এবং বলা হচ্ছে যে না, শিক্ষা জাতির মেরুদণ্ড তৈরি করে, সেই জন্য একে কোনোভাবেই বাণিজ্যিকীকরণ হতে দেওয়া উচিত নয়, যদিও হয়। এছাড়া আরও অনেকগুলো রাইটসের কথা বলা হয়েছে, তো আমরা সেইগুলো করে এবারে আসি সংবিধানের 4-এর এ ভাগ, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস। এখানে কতগুলো ফান্ডামেন্টাল, মানে মেনলি 12খানা ফান্ডামেন্টাল ডিউটিসের কথা বলা হচ্ছে। এরপরে আমাকে ঢুকে যেতে হবে চ্যাপ্টার 5তম ভাগ, ইউনিয়ন। এই ইউনিয়নে কীরকম ইউনিয়নটা হবে, আমি আর এটা ইউনিয়নের মানে অর্থাৎ ভারতবর্ষ বা কেন্দ্রীয় যে সংস্থা বা কেন্দ্রীয় সরকার, তার কিভাবে হবে। এই কেন্দ্রীয় সরকারের প্রধানকে, ভারতবর্ষের এক্সিকিউটিভ জুডিশিয়ারি এবং মিলিটারি, তার প্রধানকে, ভারতবর্ষের এক্সিকিউটিভ হেড হচ্ছে, নাম সর্বস্ব এক্সিকিউটিভ হেড হচ্ছে প্রেসিডেন্ট, যদিও তিনি জনগণের কাছে দায়বদ্ধ নন, তার নামেই সব কিছু হয়। তাকে কে সাহায্য করবেন? সরকার। সরকার কিভাবে ভারতবর্ষে তৈরি হবে সেটাও বলা হয়েছে। আপনারা জানেন পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার মধ্যে সরকার তৈরি হতে পারে। আমার জীবদ্দশায় আমি একটা শুনেছিলাম জাতীয় সরকার তৈরি করা, এবং সেই জাতীয় সরকার নাকি এখন মাঝে মাঝে শুনতে পাই যে কোনো জায়গায় যখন ইলেকশন হবে মাঝে মাঝে জাতীয় সরকার তৈরি করার কথা বলে।
তো জাতীয় সরকার যদি তৈরিই করতে হয় তাহলে আগে সংবিধানকে চেঞ্জ করতে হবে। সেটা রাজ্যের ক্ষেত্রেও তাই এবং কেন্দ্রের ক্ষেত্রেও তাই। যদি ভারতবর্ষে সরকার গঠন করা না যায় তাহলে কি হবে? ভারতবর্ষের সংবিধানে যদি সরকার গঠন করতে কোনো না পারে তাহলে ভারতবর্ষে প্রেসিডেন্ট রুল হবে। রাষ্ট্রপতি সরকার চালাবেন, সেটা কতদিন পারেন না 6 মাস। রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তিনি যদি মারা যান তাহলে তার কাজকে চালাবেন উপরাষ্ট্রপতি। কতদিন? 6 মাস। এইবার আমি একটা গল্প বলি, গল্পটা খুব ইন্টারেস্টিং। কিন্তু গল্পটা হচ্ছে একটা সময় রাষ্ট্রপতি যখন মারা যায় তখন আপনারা জেনে রাখুন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার মানে রেজিগনেশন দেবেন রাষ্ট্রপতির কাছে, ঠিক আছে? এইবার কারণ তাকে রাষ্ট্রপতি শপথ পড়া। এইবার আপনাদের একটা গল্প বলি, গল্পটা এখন অনেক পুরনো হয়ে গেছে, তবুও আমার কালেকশানে আছে বলে তাই আপনাদের বলছি। যখন জাকির হোসেন মারা যায় তখন উপরাষ্ট্রপতি হচ্ছেন ভিবি গিরি, আর সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হচ্ছেন কোকা সুব্বা রাও, অনারেবল জাস্টিস কোকা সুব্বা রাও। জাকির হোসেন মারা গেছেন। এবার ভিবি গিরি তখন উপরাষ্ট্রপতি থেকে চালাচ্ছেন। এবার ভিবি গিরি ইলেকশনে দাঁড়াবেন, রেজিগনেশন কাকে দেবেন? এদিকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কোকা সুব্বা রাও, অনারেবল জাস্টিস সুব্বা রাও, তিনিও ইলেকশনে দাঁড়াবেন, রাষ্ট্রপতি ইলেকশনে। তিনি রেজিগনেশন কাকে দেবেন? তো ভিবি গিরি কী করলেন? উপরাষ্ট্রপতি হিসেবে তিনি পদত্যাগপত্র লিখে রেখে চলে গেলেন, ঠিক আছে? গিয়ে ইলেকশনে দাঁড়ালেন এবং ইলেক্টেড হয়ে যখন তিনি ফিরে এলেন তখন নিজের পদত্যাগপত্র উনি রাষ্ট্রপতি হিসেবে অ্যাকসেপ্ট করলেন। এটা একটা ভারতবর্ষের সংবিধানের সবচেয়ে বড় ঘটনা। এরপর আসছি ভারতবর্ষের পার্লামেন্টের নির্বাচিত সরকার নির্বাচনের মাধ্যমে জনগণ যে রায় দেবে সেই রায়ের মাধ্যমেই সরকার গঠিত হবে। সেই সরকার কাজকর্ম চালাবে রাষ্ট্রপতির নামে, কিন্তু রাষ্ট্রপতি তার জন্য কোনোভাবেই দায়ী হবেন না। এইবার আপনাদের আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে স্টেটের ক্ষেত্রে কি হবে। স্টেটের ক্ষেত্রেও তাই, অঙ্গরাজ্যের ক্ষেত্রেও তাই। অঙ্গরাজ্যের ক্ষেত্রে সরকার জনগণ নির্বাচিত করবেন, নির্বাচিত জনগণের এতেই সরকার গঠিত হবেন। সরকার গঠিত